আসসালামু আলাইকুম। পেস ইজ রিয়েলি পেস। যদি উইকেট ভালো থাকে এবং আপনার যদি নাহিদ রানার মতো গতি থাকে এবং সেই গতিটাকে আপনি যদি প্রপারলি ব্যবহার করতে পারেন, তাহলে কতটা অপ্রতিরোধ হতে পারবেন সেটা নাহিদ রানার থ্রু আউট দ্য পিএসএল পারফরমেন্স দেখলেই বোঝা যায়। ফাইনাল ম্যাচটাও পুরোপুরি নাহিদ রানা কাঁপিয়ে দিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটা নিয়ে তিনি মোমেন্টামটা পুরোপুরি তার দলের প্রতি শিফট করেছেন। আমি নাহিদ রানার ম্যাক্সওয়েলের এগেনস্টে বলটা দিয়ে আসলে শুরু করতে চাই এবং এক্সাম্পলটা দিতে চাই। একটা শর্ট অফ দ্য লেন্থের বল ছিল বডি লাইন বরাবর। গ্লেন ম্যাক্সওয়েল পুল শটটাকে এক্সিকিউট করতে পারেন নাই, ব্যাটে বলের টাইমিংটা প্রপারলি হয় নাই, এলিভেশন পান নাই, আউট হয়ে গেছেন। এবং এই আউটটা বিশ্লেষণ করতে গিয়ে আমরা যদি বলি তাহলে একটা কথাই বলতে হবে, সেটা হচ্ছে পেসে বিট হয়েছেন। তবে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যদি আপনি লক্ষ্য করে দেখেন, তাহলে সেই বলটার পেস ছিল 142 কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা কিন্তু 150 বা 148 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল না, 142 কিলোমিটার প্রতি ঘন্টার একটা বল। তারপরও আমরা বলছি যে তিনি র পেসে বিট হয়েছেন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ওই পেসটাকে নাহিদ রানা ব্যবহার করতে জানেন। একটু বিশ্লেষণ করে দিই। সেটা হচ্ছে, নর্মালি আমরা যখন স্পিড গান থেকে কোনো একটা বোলারের স্পিডটা দেখি, সেটা মূলত ওই বোলারটা যখন বলটাকে রিলিজ করেন তখনকার স্পিডটাই বোঝায়। বা আমরা যে রিডিংটা পাই সেটা হচ্ছে বোলার যখন হাত থেকে বলটাকে রিলিজ করেন তখনকার স্পিড। তবে জেনারেলি যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে, বোলার যে পেসেই বলটাকে হাত থেকে ছোড়েন না কেন, বলটা পিচে ড্রপ করার পর ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে তার স্পিড কিন্তু অনেক কমে যায়। অনেক বোলারের ক্ষেত্রে এরকম হয় যে তিনি হয়তোবা 142-এ বল ছাড়ছেন নাহিদ রানার মতো, কিন্তু সেটা ব্যাটসম্যান পর্যন্ত আসতে আসতে 128 বা 129 বা 125 হয়ে যাচ্ছে। তবে নাহিদ রানার বোলিংয়ের বৈশিষ্ট্যের জায়গাটাই এটা, যেটা আমরা বারবার বলছি যে তিনি তার স্পিডটাকে ব্যবহার করতে জানেন। সেটা হচ্ছে, নাহিদ যে পেসে বলটাকে হাত থেকে ছুড়ছেন, অর্থাৎ রিলিজিং টাইমের যে পেস যেটা আমরা দেখছি 142 কিংবা 145, ব্যাটসম্যান বরাবর আসতে আসতে সেটার পেস খুব একটা বেশি কমে না। অর্থাৎ রিলিজিং পয়েন্টের স্পিড এবং ব্যাটসম্যানের ফেস করার যে স্পিডটা, এই দুইটা স্পিডের পার্থক্যটা খুব কম থাকে অন্য যে কোনো বোলারের তুলনায়। যে কারণে নাহিদ রানার ক্ষেত্রে আমরা এই বিষয়টা বলি বারবার, সেটা হচ্ছে তিনি তার বলের পেসটাকে ভালো মতো ব্যবহার করতে জানেন। অর্থাৎ 142-এ হাত থেকে ছোড়া যে বলটা গ্লেন ম্যাক্সওয়েলের কাছে এসেছে, অন্য বোলারের ক্ষেত্রে সেটা যদি 130-এ ব্যাটসম্যানের কাছে আসে, নাহিদের ক্ষেত্রে সেটা ব্যাটসম্যানের কাছে এসেছে 136 বা 137 কিলোমিটার বরাবর। অর্থাৎ এই জায়গাটাই আসলে ডিফারেন্সটা গড়ে দেয়। ইভেন সাইম আইয়ুবকে যে বলটা বিট করেছিলেন এবং বডি লাইন বরাবর করার পরে পরবর্তী সময় প্রেশারের পরে রান আউট হয়েছিলেন কুশাল পেরেরা, ওই বলটার স্পিডটা যদি খেয়াল করে দেখেন সেটা কিন্তু 138-139 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল। কিন্তু তারপরও এই বলতে আমরা বলি যে নাহিদ রানার পেসেই বিট হয়েছেন। এখন 138-139 কিলোমিটার প্রতি ঘন্টার একটা পেসে বিট হওয়ার তো আসলে এরকম কোনো কিছু নাই, কিন্তু ফ্যাক্টের জায়গাটা হচ্ছে, যে বলটা নাহিদ রানা 138-এ ছেড়েছেন টুয়ার্ড সাইম আইয়ুব, ওই বলটা আসলে তার কাছে এসেছে 132-133-এ। যে কারণে যেটা অন্য যে কোনো বোলার হলে পরে হয়তো বা ব্যাটসম্যানের কাছে আসতো 125-26-এ। সো দিস ইজ দ্য ডিফারেন্স যেটা নাহিদ রানা আসলে ক্রিয়েট করেছেন। এখন এই যে নাহিদ রানার স্পিডের সর্বোচ্চ ব্যবহারটা করতে পারেন বা ব্যাটসম্যানের কাছে যখন আসছে তখন পেস খুব বেশি কমছে না, এর পেছনে কারণটা আসলে কি হতে পারে? ক্রিকেট বায়োমেকানিক্স যে বিষয়টা বলে, 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে নাহিদ রানা সিমে বলটাকে হিট করাতে পারেন। অর্থাৎ যে কোনো বোলারের ক্ষেত্রে ক্রিকেট বায়োমেকানিক্স যে বিষয়টা বলে সেটা হচ্ছে যে, যদি বল সিমে হিট করে, ওয়েদার ইটস ভার্টিক্যাল অর ইটস হরাইজন্টাল, সিমে গিয়ে যদি বলটা হিট করে, দেখাও জিনিসটা এই যে সিমে গিয়ে যদি বলটা হিট করে তাহলে স্পিড খুব বেশি লস হয় না। যদি পেটে গিয়ে বলটা হিট করে বা ওভাল সিমে গিয়ে হিট করে, তখন সেক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে আলটিমেটলি পেসটা কমে যায় অনেক বেশি। কারণ সব বোলার আসলে প্রত্যেকটা বল রাইট সিমে মেনটেন করতে পারেন না, এটাই আসলে ডিফারেন্সের জায়গা। কখনো কখনো কোনো বোলারের ক্ষেত্রে সিম এদিক ওদিক হয়ে যায়, বাট নাহিদ রানার ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ তিনি আসলে সিমে বলটাকে হিট করাতে পারেন। তবে ক্রিকেট বায়োমেকানিক্সের আরেকটা জায়গা আসলে নাহিদ রানার বোলিংয়ের সঙ্গে একটু সাংঘর্ষিক। সেটা হচ্ছে, আমরা দুইটা বিষয় বলি, একটা হচ্ছে বাউন্স আর একটা হচ্ছে স্কিড। নাহিদ রানার বল কিন্তু বাউন্স এবং স্কিড দুটাই পায়। নর্মালি আমরা যেটা দেখি, যে সমস্ত বোলারদের রিলিজ পয়েন্টটা হাই, অর্থাৎ যারা ভার্টিক্যাল সিমে বলটাকে রিলিজ করেন, তারা বাউন্সটা এক্সট্র্যাক্ট করতে পারেন কিন্তু স্কিডটা ওইরকম বেশি এক্সট্র্যাক্ট করতে পারেন না। আবার যে সমস্ত বোলার আসলে একটু রাউন্ড আর্মিশ অ্যাকশন, শন টেট ছিলেন একটা সময় খুব রাউন্ড আর্মিশ অ্যাকশন, লাসিথ মালিঙ্গা তিনি স্লিঙ্গিং অ্যাকশনে বোলিং করতেন, এই সমস্ত বোলারদের বলটা আসলে একটু হরাইজন্টাল সিমে গিয়ে ল্যান্ড করে। সো হরাইজন্টাল সিমে গিয়ে যখন ল্যান্ড করে তখন সে বলটা স্কিড পায় ভালো। আবার আপরাইট সিমে যে সমস্ত বোলারদের বল রিলিজ হয়, সেই সমস্ত বোলারদের বল বাউন্স পায় ভালো। তবে নাহিদ রানার ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে বাউন্স এবং স্কিড দুটোই তিনি জেনারেট করতে পারেন। এখন বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও।
এটার পেছনে কারণ যদি আমরা বলি তাহলে পুরো তার বোলিংয়ের যে কাইনেটিক চেইনটা, এই পুরো কাইনেটিক চেইনটাই সত্যিকারের অর্থ তাকে অনেক বেশি মাত্রা হেল্প করে। নাম্বার ওয়ান যে বিষয়টা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে তার যে ব্রেস্ট ফ্রন্ট লেগের জায়গাটা আছে, এই ব্রেস্ট ফ্রন্ট লেগের জায়গাটা যেটা আমরা দেখি যে একটা হোল্ডিং পজিশন থাকে এবং সেই হোল্ডিং পজিশনের কারণে যেহেতু অনেক লম্বা 6 ফিট 4 ইঞ্চি, ব্রেস্ট ফ্রন্ট লেগ থাকাতে একটা পজ আসে এবং সেই পজটার জন্য তিনি রিগ্যাদার করতে পারেন তার মোমেন্টামটাকে, যে কারণে তার আর্ম স্পিডটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায় এবং আর্ম স্পিডটা বেড়ে যাওয়ার কারণে তার রিলিজটা অনেক বেশি মাত্রায় রিপিটেড হয় এবং সেই সঙ্গে অনেক জোরের সঙ্গে হয়। আরেকটা বিষয় তার গ্যাদার পজিশনটা আমরা জানি যে পেছন দিক থেকে, এবং এটা তাকে অনেক বেশি মাত্রায় রিপিটেড পেস জেনারেট করতে সহযোগিতা করে। যদি আমরা চিন্তা করি যে অলিম্পিক্সে যে সমস্ত খেলোয়াড়রা থ্রো করেন, অর্থাৎ যেটা আমরা দেখি যে ওই বর্ষা নিক্ষেপ খেলেন, অনেক পেছন দিক থেকে তো আসলে গ্যাদারটা মোমেন্টামটা গ্যাদার করতে হয়। সো নাহিদের ক্ষেত্রেও কিন্তু তার রিলিজ পজিশনের আগে আপনি যদি তার জায়গাটা চিন্তা করে দেখেন যে কি যেভাবে তিনি গ্যাদার করছেন বা লোডিং করছেন, সেটাও কিন্তু পেছন দিক থেকে সেটা তার স্পিডটাকে অনেক বেশি মাত্রা বাড়িয়ে দেয়। আরেকটা হচ্ছে যেহেতু অনেক লম্বা 6 ফিট 4 ইঞ্চি, তার রিলিজটা আপনি খেয়াল করে দেখবেন সাইড অ্যাঙ্গেল ভিউতে যদি আমরা দেখি তিনি যখন বলটাকে রিলিজ করছেন অনেক সামনে থেকে বলটাকে রিলিজ করছেন বা অনেক লেট রিলিজ করছেন, যেটা জসপ্রীত বুমরার ক্ষেত্রে অনেকাংশ হয় যে জসপ্রীত বুমরার রিলিজিং পয়েন্টটা কিন্তু অনেক সামনে থেকে, মানে আপনি যদি একটা লাইন টানেন তাহলে দেখবেন যে বোলিং ক্রিজ থেকেও অনেক সামনে থেকে বলটাকে রিলিজ করছে। নাহিদের ক্ষেত্রে নাহিদ সেই অ্যাডভান্টেজটা পান বিকজ অফ হিজ হাইট, বুমরার ক্ষেত্রে বুমরা সেই অ্যাডভান্টেজটা পান বিকজ অফ হিজ হাইপার এক্সটেনশন অফ এলবো, অর্থাৎ তার এলবোটা হাইপার এক্সটেন্ডেড হওয়ার কারণে তিনি সেই অ্যাডভান্টেজটা পেয়ে থাকেন। সো দিজ আর দ্য থিংস যেটা আসলে একটা পুরোপুরি কাইনেটিক চেনের সঙ্গে মেনটেন করে নাহিদ রানা এই পেসটাকে পেসটাকে তিনি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন ফ্রম দ্য সারফেস, অর্থাৎ সারফেসে পড়ার পর তার স্পিড আসলে খুব বেশি সত্যিকারের অর্থে কমে না, অর্থাৎ দুটো ডিফারেন্সটা অনেক মানে কাছাকাছি থাকে। এবারে আমি যদি একটা বিষয় আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে নাহিদ কিন্তু ইয়র্কারও খুব ভালো করেছেন। হুনাইন শাহকে যে বলটাতে আউট করেছেন একদম ইট ওয়াজ এ পারফেক্ট ইয়র্কার, এবং আপনার যখন ওই মানের পেস আছে এবং ইউ ক্যান এক্সিকিউট দ্য ইয়র্কার্স ওয়েল, ওই সমস্ত বোলার অনেক বেশি মাত্রায় আনপ্লেবল হয়েছে। এবং আই অ্যাকচুয়ালি লাইক দ্য ফিল্ড পজিশন বা ফিল্ড প্লেসমেন্ট নাহিদ রানা সেট ফর দ্য ব্যাটার্স, ইভেন ফর হুনাইন শাহ। মাত্র আপনি যদি চিন্তা করে দেখেন যে 3 জন ফিল্ডার আউটসাইড দ্য 30-ইয়ার্ড সার্কেল, ইনার সার্কেলের ভেতরে ক্যাচিং পজিশনে বেশি ফিল্ডার নিয়ে এসেছিলেন। খেয়াল করে দেখবেন যে ডিপ থার্ড ম্যান একজন ছিলেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট একজন ছিলেন, আর ডিপ ফাইন লেগ একজন ছিলেন। স্কোয়ার লেগটাকে ডিপ স্কোয়ার লেগটাকে ভেতরে নিয়ে এসেছিলেন। ইভেন লাস্টের দিকে যখন তিনি বোলিং করছিলেন তখনও দেখা যাচ্ছিল কিন্তু আলটিমেটলি শর্ট অফ দ্য লেন্থ বোলিং করছিলেন, বাট দ্য ফ্যাক্ট ওয়াজ হি হ্যাড কনফিডেন্স ওভার হিজ স্পিড, এবং যে কারণে তিনি ডিপ স্কোয়ার লেগটাকে ভেতরে নিয়ে এসে বোলিং করছিলেন। সো এই যে কারেজের জায়গাটা বাংলাদেশের একজন পেস বোলার এই লেভেলে ডমিনেট করছেন, এরকম পেস আমার কাছে মনে হয় যে হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাসেটস অফ বাংলাদেশ, এবং এই অ্যাসেটটার আসলে টেক কেয়ারটা খুব জরুরি। এবং আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় তার স্পিড নিয়ে যখন কথা বলছিলাম, আমি এর আগে যখন পাকিস্তানে গিয়ে বাংলাদেশ সিরিজ খেলেছিল এবং নাহিদ রানার যে বলটা তিনি ছাড়ার পর যে আস্তে আস্তে ব্যাটসম্যান স্পিডটা ডিক্রিজ হয় না, বা ব্যাটসম্যান এই জায়গাটাতে অনেক বেশি মাত্রায় দেখা যায় ডিসিভড হন যে তার স্পিডটা পড়ার পর ডিক্রিজ হয় না, এটা নিয়ে একটা গ্রাফিক্স দেখানো হচ্ছিল, বাজিদ খান অ্যানালাইসিস করছিলেন এগেনস্ট মোহাম্মদ রিজওয়ানের এগেনস্টেই খুব সম্ভবত। আমি আশা করব যে এবারে যখন টেস্ট সিরিজটা খেলবে পাকিস্তান, বাংলাদেশ টিপিটি প্রোডাকশনটা করবে বা টিপিটির ক্রুডাই প্রোডাকশন করবে, ইমাগো হয়তো বা সেটা দায়িত্ব পেয়েছে, বাট আই রিয়েলি হোপ যে এই ধরনের গ্রাফিক্সগুলো আরও অনেক বেশি মাত্রায় দেখানো হবে, তাহলে যারা দর্শক আছেন, গ্লোবাল অডিয়েন্স আছেন, তাদেরও কিন্তু বুঝতে অনেক বেশি মাত্রায় ভালো হবে বা তারা হয়তো বা জিনিসগুলোকে আরও ভালো মতো রিলেট করতে পারবেন। সো আমার কাছে এটা পুরোপুরি মনে হয় যে নাহিদ রানার বোলিং ইট ওয়াজ টপ ক্লাস। হি জাস্ট ইউজড হিজ প্রপার পেস, এবং ফ্রম এভরি পয়েন্ট অফ ভিউ বল পিচ যখন রিলিজ করেছেন তখনও যে স্পিড ছিল, পিচ করার পর ব্যাটসম্যানের কাছে এসেছে, খুব বেশি স্পিড ডিক্রিজ করে নাই। দ্যাট ওয়াজ দ্য কি ফ্যাক্টর ফর নাহিদ রানা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।